নমস্কার, আমি রীতি। আর আপনারা শুনছেন রীতির অডিও ক্যাফে। আচ্ছা, আপনাদের সাথে কখনো এমন হয়েছে কোনো ছোট্ট কথায় আঘাত পেয়ে আপনার খুব কাছের প্রিয় মানুষটা আপনার থেকে অনেক দূরে চলে গেছে? হয়তোবা গেছে। আজকের গল্পটাও ঠিক এইরকমই। আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প ঝগড়া। সন্ধ্যার সময় কেশব গাঙ্গুলির ভীষণ ঝগড়া হয়ে গেল দুই কন্যা এবং স্ত্রীর সঙ্গে। কন্যা দুটিও মায়ের দিকেই চিরকাল। এদের কাছ থেকে কখনো শ্রদ্ধা ভালোবাসা পাননি কেশববাবু। শুধু এনে দাও বাজার থেকে, এই আকড়া চাল মাথায় করে আনো 1.5 কোষ দূরের বাজার থেকে, তেল আনো, নুন আনো, কাঠ আনো, এই শুধু ওদের মুখের বুলি। কখনো কোনো ভালো কথা শুনেছেন ওদের মুখ থেকে? ব্যাপারটা সেদিন দাঁড়ালো এরকম। সন্ধ্যার আগে কেশব গাঙ্গুলি হাট করে আনলেন। তার বয়স 72 বছর। চলতে আজকাল যেন পা কাঁপে। আগের মতো শক্তি নেই আর। 2.5 টাকা করে চালের কাঠা। 2 কাঠা চাল কিনে আর তাছাড়া তরকারি কিনে ভীষণ কর্দময় পিছল পথে কোনো রকমে পড়তে পড়তে বেঁচে গিয়ে কেশব গাঙ্গুলি তো হাটের বোঝা নিয়ে বাড়ি ফিরে এলেন। স্ত্রী মুক্তকেশী বললেন, দেখি কিরকম বাজার করলে। পটলগুলো এত ছোট কেন? কত করে সের? 10 আনা। ও বাড়ির পল্টু এনেছে 9 আনাসের। তুমি বেশি দর দিয়ে নিয়ে এলে, তাও ছোট পটল। ও কখনো 10 আনাসের হয় না। বারে, আমি মিথ্যে বলছি? তুমি বড্ড সত্যবাদী যুধিষ্ঠির। তা আমার ভালো করেই জানা আছে। আচ্ছা রও, ও পটল আমি ওজন করে দেখব। কেন, আমার কথায় বিশ্বাস হলো না? না, তোমার কথা আমার বিশ্বাস তো হয়ই না। সত্যি কথা বলবো তার আবার রাগ ঢাক গুড়গুড় কি? এই হলো সূত্রপাত। তারপর কেশব গাঙ্গুলি হাত পা ধুয়ে রোজকার মতো বললেন, ও ময়না, চাল ভাজা নিয়ে আয়। ময়না কথা বলে না, চাল ভাজার বাটিও আনে না। তাতে বুঝি কেশব বলেছিলেন, কই, কানেকে তুলো গুজে বসে আছিস নাকি? ও ময়না। ছোট মেয়ে ময়না নীরস সুরে বলল, চাল ভাজিনি। কেন? রোজ রোজ চাল ভাজা খাওয়ার চাল জুটছে কোথা থেকে? তাছাড়া আমার শরীরেও ভালো ছিল না। কেন, তোর দিদি? দিদি সেলাই করছিল। এটা খুবই স্বাভাবিক যে 72-73 বছরের বৃদ্ধ কেশব গাঙ্গুলি 10 সের ভারী মোট বয়ে এনে মেয়েদের এই উদাসীনতায় বিরক্ত হবেন বা প্রতিবাদে 2-1 কথা শোনাবেন। কিন্তু তার ফল দাঁড়ালো খুবই খারাপ। 5 জনের সামনে বলবার কথা নয়, বলতেও সংকোচ হয়। ছোট মেয়ে ময়না তাকে একটা ভাঙা ছাতির বাট তুলে মারতে এলো। মেজ মেয়ে নীলা বলল, তুমি মরো না কেন? মরলে তো সংসারে আপদটা চোখে। স্ত্রী মুক্তকেশী বলল, অমন আপদ থাকলেও যা, না থাকলেও তা। কেশব গাঙ্গুলি রেগে ঘর থেকে বেরিয়ে গিয়ে বললেন, আমি তোদের ভাত আর খাবো না, চললাম। মুক্তকেশী এবং তার ছোট মেয়ে ময়না একসঙ্গে বলে উঠল, যাও না যাও। ময়না বলল, আর এ বাড়িতে ঢুকো না, মনে থাকে যেন। শুনে বিশ্বাস হবে কিনা জানি না, কিন্তু একেবারে নির্জলা সত্যি। আপন মেয়ে বুড়ো বাবাকে ছাতি তুলে মারতে যায়। কেশব গাঙ্গুলি রাত্রে বাইরের ভাঙা চণ্ডী মণ্ডপে শুয়ে রইলেন। কেউ এসে তাকে খেতে ডাকলেন না, মাও না, এমনকি মেয়েরাও না। সত্যিই কেউ ডাকতে আসবে না, এটা কেশববাবু বুঝতে পারেননি, ধারণাও করতে পারেননি। তাই ঘটে গেল অবশেষে। না খেয়ে সমস্ত রাত কাটালো কেশব গাঙ্গুলি। নিজের পৈতৃক ভিটেতে স্ত্রী এবং 2 কন্যা বর্তমানে। এ কথা ভাবতে পারা যায়? কেশব গাঙ্গুলি সত্যি কখনো ভাবেননি যে এতটা তিনি হেনস্থার পাত্র হবেন তার সংসারে। মেয়েরা বা তার স্ত্রী তাকে কেউ ভালোবাসেন না, এ তিনি অনেকদিন থেকেই জানেন। কিন্তু তার বহর যে এতটা, তা তিনি ধারণা করবেন কিভাবে? ক্ষুধায় ও মশার যন্ত্রণায় সারা রাত কেটে গেল ছটফট করে। সকালে উঠে আগে কেশব নদী থেকে স্নান করে এসে সন্ধ্যার নিক এবং জব সেরে প্রতিবেশী যদুনন্দন মজুমদারের বাড়ি গেলেন চা খেতে। যদুনন্দন বললেন, কি কাকা, এত সকালে কি মনে করে? এ কথার উত্তরে কেশব গাঙ্গুলি বললেন কাল রাত্রের কথা, পরিবার এবং মেয়ে দুটির দুর্ব্যবহারের কাহিনী। যদুনন্দনের কাছে এ কথা নতুন নয়। পাড়ার মেয়েদের কানাকানির মধ্য দিয়ে কেশব গাঙ্গুলির দুরবস্থার কথা অনেক দিন শুনেছেন তিনি। তবুও বিস্ময়ের ভান করে বললেন, সে কি কাকা, বলেন কি, কাল রাতে খাননি? এ বড় অন্যায় কাকিমার। ছি ছি, এবেলা আপনি আমার বাড়ি খাবেন, বসুন। কেশব গাঙ্গুলি আর বাড়ি এলেন না। সেখানেই দুপুর পর্যন্ত থেকে আহারের পর যখন বাড়ি এলেন, তখন এক ভীষণ কাণ্ড বেঁধে গেল। মুক্তকেশী বলল, আবার বাড়ি কেন? যাও, দূর হও। যে বাড়িতে নিন্দা রটনা করে 1 পাথর ভাত মেরে এলে, সেখানেই যাও না।
কতদিন খেতে দেয় দেখি একবার। মেয়েরাও বলল, বেশ তো, পরের বারে টোকলার সাথে কতদিন চলে দেখি না। এখানে আবার কেন, যাও না। কাকে কি বলেছি আমি? আহা, ন্যাকা, আমরা কিছু জানি নে। এই তো যদুদার মেয়ে ঘাটে আজ ব্যাখ্যান করেছে সবার কাছে, ওই বুড়ো মানুষটাকে ওরা খেতে দেয়নি, দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, মেরেছে। সে কত কথা, আমরা তো শুনিনি কিছু। তা তো মিথ্যে কিছু বলিনি, মেরেছিলাম তোমাকে আমরা, খেতে দিইনি আমরা। তুমি তো তেজ করে চণ্ডী মণ্ডপে গিয়ে শুয়ে রইলে, আবার লাগানি ভাঙানি পাড়ায় পাড়ায়। বেশ লাগাও, লাগিয়ে কি করবে? যাও না, যাও, যেখানে খুশি যাও, আমরা তো বলেছি বেরো না। ছোট মেয়েটা বলল, মরেও যায় না, মরলেই তো বাঁচি। কেশব গাঙ্গুলি ঘরের মধ্যে ঢুকে কাপড় জামা পরে একটা থলের মধ্যে কাপড় গামছা পুড়ে নিয়ে তেড়ে ফুড়ে বাড়ি থেকে বেরোলেন। বলে গেলেন, বেশ তাই যাচ্ছি, আর তোদের বাড়ি আসবো না, চললাম। মুক্তকেশী চেঁচিয়ে বলল, তেজ করে যেমন বেরোনো হলো তেমনই আর ঢুকো বাড়িতে কোনোদিন কালামুখ নিয়ে, দেখবো তেজ কতদিন চলে। কেশব গাঙ্গুলি হন হন করে বাড়ি থেকে বেরিয়ে চলে গেলেন। হোক জ্বর, নৈহাটি থেকে এখানে এসে পর্যন্ত ম্যালেরিয়ায় ভুগেছেন, দুর্বল করে ফেলে দিয়েছে বড়। তা হোক, যা হয় হবে। কেশব গাঙ্গুলি রেলে চাকরি করতেন, চাকরি থেকে অবসর নিয়ে নৈহাটিতে বাড়ি করেছিলেন, কিন্তু 12-14 বছর বসে খেয়ে প্রভিডেন্ট ফান্ডের সামান্য টাকা যা বাড়ি তৈরি করার পর অবশিষ্ট ছিল ক্রমে ক্রমে ফুরিয়ে যেতে লাগলো। এখনও ছোট মেয়ের বিয়ে বাকি, টাকা ফুরিয়ে গেলে খাবেন কি? অজ্ঞতা, নৈহাটির বাড়ি বিক্রি করে পৈতৃক গ্রামে এসে 2 বছর বাস করছেন। শরিকদের সঙ্গে ঝগড়া করে 2 ঝাড় বাঁশ এবং বিঘে 2 ধানের জমি ভাগে পেয়ে যা হোক একরকম চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু মেয়ে দুটি আর পরিবারের জন্য সত্যি তার সংসারে বৃতৃষ্ণা হয়ে গিয়েছে। মেজ মেয়ের বিয়ে দিয়েছিলেন, কিন্তু স্বামীর চরিত্র ভালো নয়। সেই মেয়ে তার কাছেই আছে বিয়ের 2 বছর পর থেকে। সব দিক থেকেই তার গোলমাল। ভেবেছিলেন ছোট মেয়েটার বিয়ে দিয়ে একরকম নির্ঝঞ্ঝাট হবেন, কিন্তু আর সংসারে তার দরকার নেই। যাদের জন্য চুরি করেন তারাই বলে চোর। সে সংসার আর ধরতে আছে। কেশব গাঙ্গুলি রেলের বোতাম বসানো সাদা কোট একটা নিয়ে বেরিয়েছেন। রেলের ভাড়া লাগবে না। রেলের বোতামওয়ালা কোট দেখলে টিকিট চেকাররা একবার চেয়ে দেখে চলে যান, কিছু জিজ্ঞেস করেন না। একটি পয়সা তার নিজের হাতে নেই। 1,000 টাকা আছে স্ত্রীর নামে, আর 1,000 আছে অবিবাহিত ছোট মেয়ের নামে, যদি তিনি মারা যান মেয়ের বিয়ে দেওয়ার আগেই। কারণ বয়স তার যথেষ্টই হয়েছে। তাই বন্ধু বান্ধবদের পরামর্শে নৈহাটিতে থাকতেই বাড়ি বিক্রির টাকা থেকে ছোট্ট মেয়ের নামে টাকাটা রেখেছিলেন। আর চাইলে কেউ একটা পয়সা তাকে দেবে না, স্ত্রী না মেয়ে। তাই হাটের পয়সা থেকে 2-4 আনা এদিক ওদিক করতেন কেশব গাঙ্গুলি। না করলে চলে না। তার নিজের একটু নস্যি, একটু তামাক, হয়তো বা ইচ্ছে হলো 2 পেয়ালা চা কিনে খেতে। এ পয়সা আসে কোথা থেকে? মুক্তকেশী এই সন্দেহ করেছিলেন আগে থেকেই। তাই স্বামী হাট থেকে ফিরলে জিনিসপত্রের ওজন দরদস্তর সম্বন্ধে খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করেন। দাড়ি ধরে আলু, পটল, চাল ডাল ওজন করে নেয়। পাড়ার ছেলেদের জিজ্ঞেস করেন, হ্যাঁ রে, আজ হাটে পটল কত করে সের? অনিতাই, আজ হাটে মাছ কত করে সের রে? তবুও কেশব গাঙ্গুলিকে সামলানো অত সহজ নয়। 40 বছর তিনি রেলে কাজ করে এসেছেন। মুক্তকেশী যতই কৌশল করুক, যতই সতর্ক হোক, কেশব গাঙ্গুলির ফাঁক ধরতে পারা অত সহজ কাজ বুঝি? পটলের মধ্যে বাসি তাজা নেই, দেখলে হয়তো ঠিক ধরা যায় না, কিন্তু দর ভিন্ন। মাছের মধ্যেও দরের তারতম্য নেই, কত ধরবে মুক্তকেশী? না করলেই বা কেশব গাঙ্গুলির বাজে খরচ চলবে কোথা থেকে? চাইলে স্ত্রীর হাত থেকে পয়সা বার করা শক্ত, ওই নিয়েই তো যত ঝগড়া। কেশব গাঙ্গুলি বাড়ি থেকে বেরিয়ে স্টেশনে এসে পৌঁছালেন বেলা 3টের সময়। কাল হাট থেকে ফিরবার সময় 6 আনা পয়সার হেরফের করেছিলেন। সেই পয়সা পকেটে খুচরো আছে, আর আছে গুপ্ত স্থান থেকে সন্তর্পণে বার করা 3 টাকা 7 আনা। এই 3 টাকা 13 আনা ছাড়া জগতে তার বলতে আর কোথাও কিছুই নেই। অবশ্যই পকেটে ঘড়িটা আছে, সেটাও রেলের জামার বুক পকেটে এনেছেন। বিক্রি করলে 30-40 টাকা হবে। সেকালের কুরুভাইজার ফ্রেডিসের ঘড়ি, এখনকার মতো ফঙ্গবনে জিনিস নয়। স্টেশনের কাছে একটা জাম গাছের তলায় পাকিস্তানের উদ্বাস্তুদের পান বিড়ির দোকান। পান কিনলেন 2 পয়সার, বিড়িও 2 পয়সার। দেশলাই একটা কত? 4 পয়সা। দাও এক। পান খেয়ে বিড়ির ধোঁয়া টেনে কেশব গাঙ্গুলির শরীরের কষ্ট খানিকটা দূর হলো।
এতক্ষণ চিন্তা করবার মতো অবস্থা তার ছিল না। তিনি আপাতত যাবেন কোথায় সেটা কিছু ঠিকঠাক করেননি, না করেই বাড়ি থেকে বেরিয়েছেন অবশ্যই। এখনও ট্রেনের ঘণ্টাখানিক বিলম্ব আছে। যাবেন কোথায়? যেখানে যান যেতে তো হবেই। ৩ টাকা ১৩ আনায় স্বাধীনভাবে খাওয়া আর কতদিন চলবে? মেয়ের বাড়ি যাবেন। জামাই কাজ করে টিটাগড়ের কাগজের কলে, টিটাগড়েই বাসা। সেখানে যেতে লজ্জা করে। এই গত জ্যৈষ্ঠ মাসে সেখানে গিয়ে ২ দিন ছিলেন। অবশ্যই জামাই ষষ্ঠীর তত্ত্বস্বরূপ নিয়ে গেছিলেন কিছু আম এবং কাঁঠাল। বারবার জামাই বাড়ি যেতে আছে, বিশেষ করে আজকাল রেশনের চালের দিনে। কারো বাড়িতে একবেলার বেশি দুবেলা থাকতে নেই। কি মনে করবে? যে কাল পড়েছে। ট্রেন এসে পড়ল। উঠে বসলেন এক কোণে। রেলের জামা আছে, টিকিট লাগবে না। হু হু করে ট্রেন চলল। কাশফুলের ক্ষেতে কাশফুল ফুটতে শুরু করেছে। খুব বৃষ্টি হওয়ায় ধানের ক্ষেতে জল ডুবু ডুবু। অনেক জায়গায় এখনো ধান বুনছে। আমন ধান এবার নাবি। খুব ভালো করেছেন কেশব। যখন কাজ থেকে অবসর নিলেন তখন প্রভিডেন্ট ফান্ডের দরুন ৯,০০০ টাকা পেয়ে যদি তা থেকে কিছু ধানের জমি কিনতেন নিজের নামে, তবে আজ স্ত্রী বা মেয়েরা তাকে এমনভাবে হেনস্থা করতে পারত। স্ত্রী আর মেয়েদের দুর্ব্যবহারের কথা মনে আসায় চোখ দিয়ে জল পড়ল। কোচার খুঁটে মুছলেন। কি না করেছেন ওদের জন্য। ওই ছোট্ট মেয়েটার নৈহাটিতে থাকতে একবার টাইফয়েড হয়েছিল। কেশব গাঙ্গুলি রাত জেগে ঘন্টায় ঘন্টায় থার্মোমিটার দিয়েছেন, ওষুধ খাইয়েছেন। কই অবহেলা করতে পেরেছিলেন? ১৬০ টাকা খরচ হয়ে যায় তার অসুখে। ওই স্ত্রী মুক্তকেশীর সেবার হাঁপানির মতো হলো। চুচুড়ায় গিয়ে সপ্তাহে সপ্তাহে কবিরাজ দেখানো, অনুপানের ব্যবস্থা করা, পাছে আগুনের তাতে কষ্ট হয় বলে রাত্রে দিতেন না। রান্নাঘরের কাছেও যেতে দিতেন না। রাত্রে শুয়ে শুয়ে ভাবতেন, এই বয়সে হাঁপানি হলেও মুক্তকেশী বড় কষ্ট পাবে। কি করা যায়? রঘুনাথপুরের পীতাম্বর দাসের কাছে হাঁপানির মাদুলি পাওয়া যায়, তাই কি আনবেন? কত ভেবেছেন, কত ব্যস্ত হয়েছিলেন। আর সেই মুক্তকেশী আজ তাকে বলল কি না, বাড়ি থেকে বেরিয়ে যাও আর এসো না। ছোট্ট মেয়েটি বলল, মরো না তুমি, মরলেই বাঁচি। তুমি মরলেই বা কি? কেন তিনি ওদের জন্য কিছু করেননি? চিরকাল রেলে টেরেটোকা করেছেন, তবে কাদের জন্য? খাইয়ে মাখিয়ে বড় না করলে ওরা অত বড় হলো কি করে? আজ কিনা তিনি মরে গেলে ওরা বাঁচে। তিনি আজ সংসারের আপদ। এই ৭৩ বছর বয়সেও গত আষাঢ় মাসে যখন কাঠের ভয়ানক অভাব হলো, নিজে বাঁশঝাড় খুঁজে খুঁজে শুকনো বাঁশ আর কঞ্চি কেটে গোয়ালে ডাং করেননি। পাছে স্ত্রী বা মেয়েদের রান্নার এতটুকু অসুবিধে হয় সেজন্য এই ভীষণ জল কাদার মধ্যে মোট বয়ে নিয়ে যাননি। যাক, এসব কথা তিনি বলতে চান না। তবে মনে কষ্ট হয় এই ভেবে যে সংসার কিরকম অকৃতজ্ঞ। যাদের জন্য সারা জীবন খেটে খেটে গায়ের রক্ত জল করেছেন, তারাই আজ বলে কিনা তিনি মরলেই তারা বাঁচে, তাদের কোনো ক্ষতি হবে না। কেশব গাঙ্গুলির মনের মধ্যেটা হাহা করে উঠল। চোখে আবার হুহু করে জল এলো। কোচার খুঁটে মুছলেন। টিকিট? কেশব গাঙ্গুলি মুখ তুলে চমকে চাইলেন। একটি ছোকরা টিকিট চেকার সামনে এসে দাঁড়িয়ে আছেন। কেশব গাঙ্গুলি বললেন, রেলওয়ে সার্ভেন্ট। ছোকরা চলে গেল। বেশ ছেলেটি। ওই রকম একটি ছেলে যদি আজ তার থাকতো, তাহলে ওরা এমন করে বলতে সাহস পেত না। সবই অদৃষ্ট। ছেলে তার হয়নি, হয়েছিল। তখন তিনি ৩ পাহাড় স্টেশনের তারাবাবু, ছেলের নাম শান্টু। প্ল্যাটফর্মে হেলে দুলে চলে বেড়াতো। আজও মনে আছে। তাকে বলতো, বাবা আমাকে পুরনো টিকিট দেবে? পুরনো টিকিট হাতে পেলে সে হঠাৎ মুখে পু শব্দ করে ট্রেন ছেড়ে দিত। তারপর ঝকঝক ঝকঝক শব্দ করতে করতে প্ল্যাটফর্মের ধারে ধারে খানিক দূর মাথা নাড়তে নাড়তে কেমন যেত। টেরেডক্কার টেবিলে কাজ করতে করতে তিনি বসে দেখতেন আর হাসতেন। মালকলি রামদেওকে বলতেন শিশুকে ধরে বাসায় দিয়ে আসতে। শিশু বুঝতে পারত রামদেও তাকে ধরতে আসছে। সে ছোট্ট ছোট্ট পায়ে ছুট দিত, আর রামদেও পেছনে পেছনে এ খোকাবাবু, এ খোকাবাবু বলে পেছনে ছুটত। এই দৃশ্য আজও এই এক্ষুনি চোখের সামনে দেখতে পাচ্ছেন কেশববাবু। ১.৫ বছর বয়সে শান্টু মারা যায়। আজ ৩০ বছর আগেকার কথা। তবুও মনে হয় এই সাহেবগঞ্জ স্টেশনের প্ল্যাটফর্মে বড় ঘোড়ানিম গাছটার ছায়া আজও শান্টু সেই রকম ছুটে ছুটে খেলা করে বেড়াচ্ছে। শান্টু থাকলে আজ বোধহয় এমন কষ্ট কেশব গাঙ্গুলির হতো না। চোখ দিয়ে এবার ঝরঝর করে জল পড়ল। মনের মধ্যে, বুকের মধ্যে কি একটা যেন ঠেলে ফুলে ফেপে উত্তাল হয়ে উঠল।
কেশব জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে রইলেন। একটা রাখাল বালক একটা গরুকে কি নির্দয় ভাবেই না প্রহার করছেন। খুব বৃষ্টির জল বেঁধেছে ডোবায়, পুকুরে। এক জায়গায় ছোট ছোট ছেলেমেয়েরা গামছা নিয়ে হেঁকে কুচো মাছ ধরছে। টেলিগ্রাফের তারে একটা কি পাখি বসে রয়েছে নৈহাটি। কেশব গাঙ্গুলির চিন্তার সূত্র ছিন্ন হয়ে গেল। তিনি তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে পড়লেন। সন্ধ্যার আর বিলম্ব নেই। এখানে সাবেক বাসা ছিল তার। 2-4 জন বন্ধুর সঙ্গে আলাপও আছে। তাদের কারো বাড়ি যাবার ইচ্ছে নেই। তবুও না গেলে রাতে থাকবেন কোথায়? এই অভদ্রা বর্ষাকালে খাবেনই বা কি? রমাপতির বাড়ি যাবেন। রমাপতি কুণ্ডুর বড় গোলাদারি দোকান এবং রেস্টুরেন্ট, নাম দ্য কমলাপতি মডার্ন রেস্টুরেন্ট। রমাপতির বড় ছেলের নাম কমলাপতি। তার ছেলে শান্তি ওই রেস্টুরেন্টে বসে। খুব বিক্রি। 4-5টা ছোকরা চা খাবার দিতে দিতে হিমশিম খেয়ে যাচ্ছে। শান্তি তাকে দেখে বলল, এই যে দাদু, আসুন আসুন। দেশ থেকে? ভালো সব? ওরে ভালো করে গরম জলে ধুয়ে 1 কাপ চা দে দাদুকে। আর কি খাবেন? একটা চপ দেব? ভালো চপ আছে। না, টোস্ট দিক। তবে থাক। কেশব গাঙ্গুলি জানেন এখানে যা খাবেন তার নগদ দাম তাকে দিতে হবে এক্ষুনি। আরেকবার এরকম হয়েছিল। তাকে খাতির করছে ভেবে চপ, কাটলেট, ডিম যা নিয়ে আসেন তাই খান। শেষে হাসি মুখে আপ্যায়িত করে বিদায় নেবার জন্য টেবিলের কাছে যেতেই শান্তি হাসি মুখে বলল, 1 টাকা 13.5 আনা। আজ আর সেরকম ভুল করবেন না। হাতে পয়সা কম। চায়ের 6 পয়সা দাম দিয়ে কিছুক্ষণ বসে রইলেন। শান্তিকে বললেন, তোমার বাবা ভালো? তোমার দাদু বাড়িতে আছেন? আগে হ্যাঁ, একবার যাব দেখা করতে। যান না, এখন বৈঠকখানাতেই বসে আছেন। আর শশী কাকাও আছেন। আচ্ছা আসি। কেশব গাঙ্গুলির মনটা খারাপ হয়ে গেল। ব্যবসাদারদের চক্ষু লজ্জা নেই। সংসার বড় কঠিন জায়গা। তবুও রমাপতির বাড়িতেই গেলেন। রমাপতি কুণ্ডু তার সমবয়সী। তাকে দেখে খুশি হলো। যত্নও করলো খুব। রাত্রে লুচি, তরকারি, মিষ্টিও খাওয়ালো। ভালো গদিপাতার নেটের মশারি খাটানো বিছানায় শুয়ে কেশব মশারির চালের দিকে চেয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলছেন। পরের এমন সুন্দর বিছানাতে কদিন তিনি শোবেন? তার আশ্রয়স্থল তো বৃক্ষতল। এরা না হয় আজ রাত্রি খাতির করে আশ্রয় দিয়েছে। কেন অপরের অদৃষ্টে এত সুখ থাকে, আর তার অদৃষ্টে এমন ধারা? এই তো রমাপতিকে দেখলেন। তার নাতনিরা কত যত্নে বাতাস করতে লাগলো খাওয়ার সময়। খাওয়ার পর এক বড় নাতনি কমলা নাকি রোজ তেল মালিশ করে দাদুর পায়ে। পুত্রবধূরা বাবা বলতেই অজ্ঞান। সেটা হয়তো পয়সাওয়ালা বলি। রমাপতির নামে ব্যবসা, লক্ষপতি লোক। আজ তার হাতে যদি পয়সা থাকতো তবে কি আর মেয়েরা তাকে অমন কথা বলার সাহস করত? তিনি নিঃস্ব, কাজেই তাকে হেনস্থা করে। পয়সা এমন জিনিস। কত কি ভাবতে ভাবতে কেশবের ঘুম এলো। একটা বড় ব্যথার জায়গা খচখচ করে। যখন তিনি চলে যাচ্ছেন বাড়ি থেকে বেরিয়ে, তখন মেয়েরা কেন এসে পথ আটকালো না? স্ত্রী কেন এসে ছুটে ধরল না? সব স্বার্থের দাস। দয়া, মায়া, স্নেহ, মমতা পৃথিবীতে নেই। রমাপতি কুণ্ডু লক্ষপতি। তাই আজ নাতি নাতনি তার পায়ে তেল মালিশ করে। পুত্রবধূরা দুধের বাটি মুখে ধরে। আজ যদি তার টাকা থাকতো, তার আদরও এইরকমই হতো। সকালে উঠে রমাপতি কুণ্ডু বললেন, গঙ্গা স্নান করবেন না গাঙ্গুলি মশাই? গঙ্গাহীন দেশে থাকেন, গঙ্গা স্নানটা করলে ভালো হতো। দুজনে গঙ্গা স্নান সেরে এলেন। তারপর রমাপতির ছোট্ট নাতনি তাদের দুজনের জন্য শ্বেত পাথরের রেকাবিতে কাটা পেঁপে, কলা, নাশপাতির টুকরো আর সন্দেশ, রসগোল্লা, চমচম নিয়ে এলেন। কেশব গাঙ্গুলিকে বললেন, দাদু, আপনার রান্নার জোগাড় কি এক্ষুনি করে দেব, না একটু দেরি হবে? অর্থাৎ এরা গন্ধবণিক, ভাত রেঁধে দেবেন না ব্রাহ্মণের পাতে। রাত্রে লুচি খাওয়াতে পারে, কিন্তু দিনে ভাত রেঁধে খেতে হয়। কেশব বললেন, আমি চলে যাব আজ দিদি। রমাপতি কুণ্ডু বললেন, সে কি কথা গাঙ্গুলি মশাই? আজ ওবেলা আপনাকে নিয়ে হরিসভায় ভাগবত পাঠ শুনতে যাব ঠিক করে রেখেছি। রমাপতির নাতনি টুনিও বলল, আজ যাবেন কি দাদু? আজ আমরা ওবেলা তালের ফুলুরি, তালের ক্ষীর করব। আপনি আজ চলে যাবেন বললেই যেতে দিলাম। কেমন সুখের সংসার, কেমন মিষ্টি কথাবার্তা, মিষ্টি ব্যবহার। লক্ষ্মী যেখানে বিরাজ করেন সেখানে কি কোনো জিনিসের ত্রুটি থাকে? সারা দিন বড় আনন্দে কাটল। খাওয়া দাওয়ার প্রচুর ব্যবস্থা। সন্ধ্যার দিকে গঙ্গার ধারের হরিসভায় অজামিলের উপাখ্যান শুনতে গেলেন দুজনে। ব্যাখ্যাকারী নবদ্বীপের গোস্বামী বংশের লোক।
বড় সুন্দর বোঝাবার এবং বর্ণনা করবার ক্ষমতা। ভগবান এমন মহাপাপী অজামিলকে কৃপা করেছিলেন শুধু বিপন্ন হয়ে এসে কাতরে তাকে মৃত্যুকালে ডেকেছিল বলে। তিনি কি এতই পাপ করেছেন? ভগবান নিশ্চয়ই তাকে দূরে ফেলে দেবেন না, কিন্তু কোথায় কিভাবে স্থান দেবেন ভেবে পাওয়া যাচ্ছে না। আহা, জগতে এত সুখ, এত আনন্দ চারিদিকে, অথচ তারই ভাগ্যে সব এমন হলো কেন? আসবার সময় রমাপতি কুণ্ডুকে বললেন, বেশ আছেন কুণ্ডু মশাই না, আপনার আশীর্বাদে আমার একটা চাকরি করিয়ে দিন না। কিরকম চাকরি? এই ধরুন কারো বাড়িতে ছেলে পড়ানো কি হাটবাজার করা। পাগল, আমাদের এই বয়সে কি পরের চাকরি করা চলে দাদা? কেন, চিরকাল চাকরি করে এসে বুঝি বাড়ি গাড়িতে থাকতে ভালো লাগছে না? তা হোক, বাড়ি বসে ভগবানের নাম করুন গে। না, বোঝাতে পারলেন না। সব কথা বলা যায় না, কাল এখান থেকে চলে যেতেই হবে। রাত্রে আবার সেই লুচি, মাছ, মিষ্টি, দুধ। কি খাওয়া দাওয়া এ বাড়ির! কি সব আট পৌরে শাড়ি পরেছে মেয়েরা, বিদ্যুতের আলো, পাখা, কত সুখেই আছে এরা। কেমন খাওয়া দাওয়া! মুক্তকেশীকে মেয়েদের কি যত্নেই রেখেছেন তিনি। চিরকাল রেলের ঘুপচি বাসায় বাস করে এসেছে। এখন দেশে গিয়ে দুবেলা ধান সেদ্ধ করতে হয়, খাড়ে কেচে কাপড় পরতে হয়। থোর আর আচারের তরকারি ছাড়া মাছ মাংস হয় কদিন মাসে? হাতে পয়সা কোথায়? কোনো ভালো জিনিস দিতে পারেন ওদের মুখে আজকালকার বাজারে? লুচি ছিঁড়তে গিয়ে কেশব গাঙ্গুলির চোখে জল এলো। মাছের মুড়ো, কতকাল মাছের মুড়ো খাননি, ওদের খেতে দিতে পারেননি। কি সুখে রেখেছেন ওদের। টুনি বলে, চমচম দুটো খেয়ে ফেলুন দাদু, গরম লুচি নিয়ে আসি। পরদিন সকালে রমাপতি কুণ্ডুর বাড়ি থেকে চলে গেলেন কেশব। ওরা বলেছিলেন সেদিনটাও থাকতে। কেশব থাকতে চাইলেন না, তাতে দুঃখ ঘুচবে না, একটা চাকরি পেলেও হতো। এখানে সেজন্যই আসা। ওদের বাড়ি থেকে বেরিয়ে গঙ্গার ধারে দিকে চললেন। একটা নির্জন স্থানে কতক্ষণ বসে ভাবলেন, জগতে কেউ কাউকে ক্ষমা করে না। মুক্তকেশীর উপর হয়তো কোনো সময় অন্যায় কিছু করে থাকবেন, তা ওরা কখনো ভুলবে না। প্রতিশোধ নেবার সময় এলেই প্রতিশোধ নেবে, এই কি জগতের নিয়ম? এই জগতে কেউ কি ভালোবাসার নেই? বিচার করবার, দণ্ড দেবার সকলেই আছে। বেলা দুপুর হলো। একটা হোটেল থেকে কিছু খেলেন হুগলিতে। হুগলি থেকে গেলেন ব্যান্ডেলে। উদ্দেশ্যহীন ভ্রমণ। রাত হয়ে আসছে, এই বর্ষায় থাকবেন কোথায়? রাত্রে ভীষণ বৃষ্টির মধ্যে স্টেশনের একটা বেঞ্চির উপর শুয়ে রইলেন। শীত করতে লাগলো ঠান্ডা বাতাসে। গায়ে দেবার কিছু আনা উচিত ছিল, আনা হয়নি। ভুল হয়ে গেছে। ভুল ভুল সবই ভুল। চাকরি করা ভুল, বিয়ে করা ভুল, সংসার করা ভুল, সন্তান উৎপাদন করা ভুল, কারো কাছে স্নেহ মমতা আশা করাও ভুল। সবই ভুল। জীবনটা একটা মস্ত ভুল, একটা মস্ত ফাঁকি। না, ওসব নিয়ে আর ভাববেন না। 4 দিন পরে কেশব গাঙ্গুলির হাতের টাকা সব ফুরিয়ে গিয়েছে। ব্যান্ডেল স্টেশনের বেঞ্চিতে শুয়ে এ কদিন কাটলো। কাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি। খুব খিদে পেয়েছে, চলবেন কি করে তার? শরীর ঝিমঝিম করছে খিদেতে। 73 বছর বয়সে খিদে সহ্য করবার মতো শক্তি তার নেই। সত্যি বড় খিদে পেয়েছে। কি করবেন এখন? ঘড়িটা বেচবেন? মনে পড়ে তার প্রথম যৌবনে তিনি ব্যান্ডেল স্টেশনে সিগন্যাল ক্লার্ক ছিলেন। ওই তো তার সেই ঘর, সেই টেবিল, সব সেই রকমই আছে। তার কোয়ার্টার সেখানে ছিল না। গঙ্গার ধারে একটা ছোট্ট বাড়ি ভাড়া করে পিসিমাকে নিয়ে থাকতেন। বাসার কাছে একটা ঘোড়া নিম গাছ ছিল। 50 বছর আগেকার কথা, অর্ধ শতাব্দী। আশ্চর্য, সেই টেলিগ্রাফের টেবিলটা আজও আছে। মুক্তকেশীর সঙ্গে তখন সবে বিয়ে হয়েছে। ঘোড়া নিম গাছের তলাকার সেই বাসার মুক্তকেশী ঠিক সন্ধ্যা 7টার সময় জানালার কাছে এসে দাঁড়িয়ে থাকত। তিনি ফিরবেন, তাকে দেখবে বলে। ষোড়শী বালিকা মুক্তকেশী, কি হাসিই ছিল মুখের। চোখ হাসত তাকে দূরের পথের ওপর দেখতে পেয়ে। সে বাড়িটা আজও আছে। তাদের দুজনের অতীত যৌবনের সুখের প্রহরগুলিতে সাক্ষী সেই বাড়িটা। একদিন বললেন, আচ্ছা মুক্ত, তুমি দাঁড়িয়ে থাকো কেন জানালায়? মুক্ত বলেছিল, তুমি আসো তাই। কেন? পথের উপর দেখতে পেয়ে খুশি লাগে। কতক্ষণ দেখিনি, মন কেমন করে? তা করে না। একদিন মনে আছে, তাকে জানালা থেকে বললাম, আজ কি করেছো বলো আমার জন্য? কি গো? ডালপুরি।
সত্যি? হ্যাঁ, এসে দেখো। তারপর তিনি বাড়িতে ঢুকলে তাকে পাখার বাতাস দিয়ে সুস্থ করে মুক্ত পিঁড়িতে বসিয়ে ১৬ থেকে ১৭ খানা গরম ডালপুরি খাইয়েছিলেন। কত যত্ন করে খাইয়েছিলেন। আর সেই মুক্তকেশী আজ ৫০ বছর পরে তাকে দূর দূর করে বাড়ি থেকে তাড়িয়ে দিল। আজ যখন মুক্তকেশীর সেবা সব থেকে তার দরকার, চোখ থেকে জল বেয়ে পড়ল হু হু করে। কেমন যেন মনে হলো সব শূন্য। এই আকাশের নিরালা মেঘগুলির মতোই তার মন শূন্য, জীবনও শূন্য। পৃথিবীতে কেউ তার কোথাও নেই। ৫০ বছর আগের সেই ষোড়শী রূপসী মুক্তকেশীকে আজ আর কোথাও খুঁজে পাওয়া যাবে না। কোন অজানা দিগন্তে সে মিলিয়া গিয়াছে বহুকাল আগে। জীবনটা কেন এত বড় ফাঁকি, এত বড় মিথ্যে, এত বড় চুয়াচুরি? আরে, গাঙ্গুলি বাবু যে, কোথায় ছিলেন এতদিন? কেশব চমকে পেছনে ফিরে চেয়ে দেখলেন একজন মধ্যবয়স্ক টিকিট চেকার ক্রু দলের মোড়ল। ওর নামটা তিনি জানতেন। এইমাত্র তিনি হঠাৎ ভুলে গেলেন। বুড়ো হয়েছেন, মুখ দেখে তার আর ভালো বলতে পারেন না। বাড়ি ছিলাম ভাই। তারপর এখানে কি মনে করে, বৌদির সঙ্গে ঝগড়া করে নাকি? কেশবের মুখ বিবর্ণ হয়ে গেল। কাষ্ঠ হাসি হেসে বললেন, হ্যাঁ ভাই, সেসব তাই বটে। চলুন সাহেবগঞ্জ পর্যন্ত বেরিয়ে আসা যাক। চেক করতে বেরিয়েছি, চলুন আমার সঙ্গে। সেকেন্ড ক্লাসে তুলে দিচ্ছি, আসুন। খাবো কোথায়? আপনি খাননি এখনো? বর্ধমানে খাওয়াবো, চলুন। জিনিসপত্র আছে কিছু? কিচ্ছু না, তবে চলুন। এক্সপ্রেস এসে পড়ল। বর্ধমানের ক্রুদের ঘর থেকে সঙ্গী লোকটার জন্য ভাত তরকারি এলো। রাত তখন ৭:৩০। দুজনে ভাগ করে খেলেন। সঙ্গী ব্রাহ্মণ, নাম পঞ্চানন বাড়ুচে, বাড়ি জয়নগর মজিলপুর। পেট ভরে ভাত খেয়ে কেশব গাঙ্গুলি যেন ধরে প্রাণ এলো। কি সুন্দর বর্ষা সজল বাতাস দুদিকের মাঠে বনে বইছে। কুরুচি ফুলের সুবাস মাঝে মাঝে আসে বাতাসে। এসব বন, এই অন্ধকার আকাশে নক্ষত্রের দল কেমন যেন তাকে বহুদূরের সঙ্গীহীন একক জীবনের বাণী এনে দিচ্ছে। নিঃসঙ্গ জীবনে কত দূরে কোথাও যেন যাচ্ছেন তিনি আর বাড়ি ফিরবেন না, আর মুক্তকেশীর হাতে হাটের থলে তুলে দেবেন না। তার সংসার করা ফুরিয়া গিয়াছে। অন্ধকারের মধ্যে নিরুদ্দেশের দিকে যাত্রা শুরু করলেন আজ তিনি। সেকেন্ড ক্লাসের গাড়িতে তিনি একা। বেশ লাগছে অনেকদিন পরে। গত ১ বছর শুধু মাথায় মোট করে হাঁটে ঘুরেছেন, বাজার করেছেন। মাথার ঘাম পায়ে ফেলে রেশনের আটা, চিনি, কেরোসিন তেল এনেছেন। যাদের জন্য তারা আজ এই ৭৩ বছর বয়সে তাকে পারল ঘর থেকে বার করে দিতে। পয়সার তার দরকার নেই, পয়সা সব মুক্তকেশীর হাতে থাকুক। তার পয়সাকেই ওদের দরকার, তাকে নয়। বেশ, পয়সাই রইল। চললেন তিনি। সাঁইথিয়া। অনেক রাত হয়েছে, এবার একটু ঘুমোলে হতো না? সারাদিন টোটো করে বেরিয়েছেন ব্যান্ডেলে। এই সাঁইথিয়াতে একবার তিনি রিলিফে এসেছিলেন, মনে আছে, বহুকাল আগে। তখন মুক্ত বলেছিল, রোজ ১ খানা করে চিঠি দিও। ৮ খানা পোস্টকার্ড সঙ্গে দিয়ে দিয়েছিলেন। হঠাৎ মনে পড়ে গেল কথাটা। সাঁইথিয়াতে তখন বিভূষণ রায় ছিলেন স্টেশন মাস্টারে। তার বাড়িতেই খাওয়া দাওয়া হতো। বিধুবাবুর ছেলে সদানন্দ তার চেয়ে কিছু ছোট। সদানন্দ ও তিনি একসঙ্গে তাস খেলেছেন কাছাকাছি একজন ভদ্রলোকের বাইরের ঘরে বসে। একবার একটা পাকা কাঁঠাল বিধুবাবু নামিয়ে দিলেন গার্ডের গাড়ি থেকে। কাঁঠালটা আধা পচা। সদানন্দ বলল, দাদা, মা বলেছেন ক্ষীর কাঁঠাল খাওয়াবেন ওবেলা। কেশব বললেন, দূর, ওর বিচি ছাড়া আর কিচ্ছু পাওয়া যাবে না। আমি বলছি পাওয়া যাবে। কখনো না, বাজি। কি বলো? বৌদিদিকে ৩ দিন চিঠি দিতে পারবেন না দাদা। অত কি টেবিলে বসে লেখেন? খুদে খুদে লেখাতে ১ খানা পোস্টকার্ডে ১ খানা খামের কাজ করে দেয়। ফেলবেন বাজি? রাজি হয়নি কেশব। মুক্তকে চিঠি না দিয়ে থাকা অসম্ভব। সে একা সেই ব্যান্ডেলের সেই ছোট্ট বাসাতে বসে তার জন্য দিন গুনছেন। রোজ ঘোড়া নিম গাছটার তলায় পিওনের আবির্ভাবের জন্য তিনি অপেক্ষায় বসে থাকেন। তাকে ৩ দিন চিঠি না দিয়ে বঞ্চিত করতে পারবেন না, তা কখনোই হয় না। সেসব দিন খুব দূরে চলে গিয়েছে। বড্ড পেছনে ফেলে এসেছেন কি? স্বপ্নের মতো মনে হলো। আবছায়া আবছায়া সব মিলিয়ে একাকার হয়ে যাচ্ছে। মুক্তকেশী সেন্ট ব্যান্ডেলে ৩ পাহাড়। প্রথম যৌবন থেকে ৭৩ বছরের বার্ধক্য। স্বপ্ন। কাঁদছেন নাকি এবার তিনি? তাই তো কোটের গলাটার কাজটায় ভিজে। না কাঁদবার কি আছে?
বুড়ো বয়সে চোখ পাঞ্ছে হয়ে যায়। কাঁদবেন কেন তিনি? গাঙ্গুলিবাবু ঘুমালেন। অমনভাবে শুয়ে কেন? শরীর খারাপ হয়নি তো? পঞ্চানন চক্রবর্তী চলন্ত গাড়ির দরজা খুলে ঢুকল। সাইথিয়া থেকে এইমাত্র ট্রেন ছেড়েছে। এসব যেন চমকে উঠল। বললেন, না তো, একটু চা খেয়ে নিন আগে স্টেশনে। এত রাত্রে চা? পাগল হয়েছ ভায়া? আমি চা খাইনি এত রাত্রে, তুমি খাও। ঘুমাবে না? আরও গোটা কতক স্টেশন পার হয়ে যাক। এখন না, আপনি ঘুমিয়ে পড়ুন। পঞ্চানন চক্রবর্তী চলে গেল। গাড়ি ঝড়ের বেগে চলছে। বাইরে এক পশলা বৃষ্টি হচ্ছে বেশ। ঠান্ডা হাওয়ার সঙ্গে বৃষ্টির ছাঁট আসছে জানালা দিয়ে। কি একটা ফুলের সুগন্ধ এলো এক ঝলক। ঘুমিয়ে আরাম আছে এমন জায়গায়। বুকের মধ্যে কেমন করছে কেন? 3 পাহাড়ে কত রাত্রে গাড়ি পৌঁছবে কে জানে। বিয়ের 2-3 বছর পর 3 পাহাড়ে ছিলেন তিনি মুক্তকে নিয়ে, শান্টুকে নিয়ে। সেই সময়ের কথা কখনো ভুলবেন না তিনি। ব্যান্ডেল আর 3 পাহাড়, জীবনে এই দুই স্বর্গ, দুটি স্বর্গের দুটি অমর কাহিনী তার বুকে লেখা রয়েছে। পঞ্চানন ঘুমিয়ে পড়লে 3 পাহাড়ে তিনি নেমে পড়বেন। 3 পাহাড়ে এই বর্ষাকাল কাটে সেবার। একটা কি পাহাড়ের ওপর কি ঠাকুর ছিলেন। মুক্তও তাকে দেখতে চেয়েছিলেন। মুক্ত বলল, খাবে কি? পাহাড়ের নিচে চড়ুই ভাতি করব? রান্না করতে করতে বৃষ্টি এলো। একটা পাকড় গাছের তলায় রান্না হচ্ছিল। স্টেশন মাস্টার ছিলেন শশীপদ সামন্ত, মেদিনীপুরে বাড়ি। তার 2 ছেলে ননি এবং হাবু তার সঙ্গে ছিল। হাবু কাঠ ভেঙে নিয়ে এলো পাহাড়ের ওপর থেকে। মুক্ত খিচুড়ি রাঁধতে গিয়ে ধরিয়ে ফেলল। সে নিয়ে কি হাসাহাসি! পাকুড় গাছের গুড়ির আড়ালে দাঁড়িয়ে মুক্ত চোখ পাকিয়ে বলল, তুমি খাবে না? কে বলেছে? ননি হাবু বলছে, বাজে কথা, চমৎকার চড়ুই ভাতি। খেয়ে বলতে পারবে না যে খিচুড়ি এঁটে গিয়েছে? না গো না, বলবো না, দিয়েই দেখো। মুক্ত হিহি করে হেসে উঠে বলল, ও পেটুকের পাল্লায় পড়লে খিচুড়ির হাঁড়ি কাবার হয়ে যাবে। তা বুঝতে পেরেছি, বসো, বসে যাও। ভালো স্বরের ঘি এনেছি খিচুড়ি দিয়ে খাবে বলে, কিন্তু সত্যি ধরে গেল বলে মনটা খারাপ হয়ে গিয়েছে। পাগল, দিয়েই দেখো না, মন খারাপ করতে হবে সেজন্য নয়, আরো বেশি করে রাঁধুনি কেন সেই জন্যে। বেশ, খাও না, আমি আবার চড়িয়ে দেব। মনে আছে সেই পাহাড়ের ওধারে কোথায় ছিল কদম ফুলের গাছ? নুনি প্রথম নিয়ে এলো একগুচ্ছ। মুক্ত বলল, বাহ, বেশ চমৎকার, খোপাই গুজব। তারপর চুপি চুপি বলল, কিন্তু সে ফুল তোমায় নিজের হাতে তুলে এনে দিতে হবে। ঠিক এনে দেব, খাওয়া হয়ে যাক, যাবার সময় নিয়ে আসবো। 50 বছরের পর থেকে সেই প্রথম যৌবনের ফুটন্ত কদম ফুলের সুবাস আজকের এই বর্ষা সজল বৃষ্টিতে, বৃষ্টির ছাঁটের সঙ্গে যেন ভেসে আসছে। সেই বর্ষা দিনে সুন্দর অপরাহটি পাহাড়ের নিচে সেই পাকুড় গাছটি আজ স্বপ্ন হইয়া গিয়াছে। সে মুক্তকেশীয়। কখন যেন মুক্ত এসে ওর শিওরে দাঁড়ালো। সপ্তদশী তরুণী, সুন্দরী মুক্তকেশী। হাসিতে মুক্তের মতো দাঁতগুলি ঝকঝক করছে যেন। স্নেহ ভরে মাথার চুলে হাত বুলিয়ে বলল, তুমি কদম ফুল এনে দেবে তো? তুমি এনে দিলে আমি খোপায় পড়ব। ভুলো না যেন, ভুলো না। তারপর আবার চোখ নিচু করে বলছে, রোজ একখানা করে চিঠি দিতে হবে কিন্তু। আমি থাকতে পারবো না। সত্যি বলো, আমাকে ছুঁয়ে বলো, দেবে তো? পরক্ষণেই বিরলদন্তি পক্ককেশী বৃদ্ধা মুক্তকেশী হাঁটুর ওপর গামছা পরে তাকে ঝাঁটা উঁচিয়ে মারমুখী হয়ে বলছে, বেরো, বেরো বলছি। আপদ কোথাকার, দূর হ বাড়ি থেকে। মরলেই বাঁচি, কবে মরণ হবে তোমার, জমে নেয় না কেন? ঘুমের মধ্যেও চমকে উঠলেন কেশব। মস্ত একটা ঝাঁকুনি লাগলো গাড়িটায়। অনেক রাত্রে 3 পাহাড় স্টেশনে এসে গাড়ি দাঁড়ালো। তিনি নেমে পড়লেন। দৌড়ে ছুটে গেলেন প্ল্যাটফর্মের পশ্চিম প্রান্তের সেই বুড়ো ঘোড়া নিম গাছটার দিকে। আধো অন্ধকারে গাছের তলায় খুঁজে দেখলেন শান্টু। বাবা শান্টু, আজ কোথায় গেল খোকা? 50 বছর আগে সে এই ঘোড়া নিম গাছটার তলায় খেলা করত। যেন শান্তি পেলেন কেশব গাঙ্গুলি, যৌবনের হারানো দিনগুলোর মধ্যে আবার ফিরে এসে। 3 পাহাড়ের নির্জন প্রান্তরে প্ল্যাটফর্মে অন্ধকারে আকাশের তলায় এসে তিনি আবার 26 বছরের যুবক কেশব গাঙ্গুলি, এই স্টেশনে বাবু। বুকে কত আশা, কত বল, কত উৎসাহ, চোখে তার কত স্বপ্ন। তার খোকা শান্টু তার কাছে আছে, তার তরুণী মা মুক্তকেশীও আছে। সব তিনি ফিরে পেয়েছেন। শান্টু, আয় আমার কোলে আয়। রামদেও এখন তোকে বাসায় নিয়ে যাবে, খেলা করে বেড়া প্ল্যাটফর্মে। প্ল্যাটফর্মের ঘোড়া নিম গাছটার তলায় 2 দিন কেশব গাঙ্গুলি শুয়ে রইলেন। নির্জন স্টেশনে
কেউ বিশেষ লক্ষ্য করতো না। কি অপূর্ব আনন্দে কাটান এই দুটো দিন। সব ফিরে পেয়েছিলেন আবার 50 বছর আগেকার হারানো দিনগুলি। তিন পাহাড়ের বিহারি স্টেশন মাস্টার একদিন কুলিদের কাছে খবর পেলেন কে এক বুড়ো বাঙালি বাবু জ্বরে বেহুশ অবস্থায় নিম গাছটার তলায় শুয়ে আছে। কোনো পরিচয় পাওয়া গেল না রোগীর কাছে। আরও দুদিন পরে স্টেশনের মুসাফিরখানায় লোকটি মারা গেল জ্বরের তাড়নায় এবং হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে। তখন মৃত ব্যক্তির শিয়রের তলা থেকে রেলের বোতামযুক্ত কোট বের হওয়ার চারধারে জানাজানি হলো এবং ক্রমেন পঞ্চানন চক্রবর্তী এসে সব পরিচয় দিল। কিন্তু সে দেশের ঠিকানা কিছুই জানে না, দিতেও পারল না কোনো খবর। ব্যান্ডেল স্টেশনে দেখা হয়েছিল এই পর্যন্তই। কোথায় থাকতেন সে তখন বলতে পারল না। আরও কদিন পরে মুক্তকেশী এবং তার মেয়েরা এসে পড়লেন যেদিন তিন পাহাড়ে। তার কয়েকদিন আগে কেশব গাঙ্গুলির অস্থি কখানা শকরিগলি ঘাটের গঙ্গায় স্থান পেয়ে গিয়েছে রেলের বাবুদের সহযোগিতায়। মুক্তকেশী শুধু ফিরে পেলেন গোরভাইজার ফেরিসের সেই ঘড়িটা। রীতির অডিও ক্যাফেতে আজকে আপনারা শুনলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প ঝগড়া। গল্পটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং পরবর্তীতে কোন লেখকের কোন গল্প আপনারা শুনতে চান তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।